স্টুডেন্টস 412 পেজের সলভ করছি আমরা। এর আগের ক্লাসে 12 দাগ এবং 13 দাগ সলভ করেছি। তো আজকে শুরু করে দিচ্ছি 14 দাগ থেকে। 14 দাগে বলেছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ 20 মিটার এবং 15 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার মাঠের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ সমান 15 মিটার। অতএব আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কতটা হবে? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 20 ইন্টু 15 বর্গ মিটার সমান 15 300 বর্গ মিটার। আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল 300 বর্গ মিটার। ঠিক আছে, এবার মাঠের চার কোণায় 4টি পিলার বসানো হলো। বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কাটা হবে এবং মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। মাটির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে চার কোণে 4টি পিলার বসানো হবে। তাহলে একটি পিলারের জন্য ভূমির ক্ষেত্রফল, কতটা লাগছে? ভূমির ক্ষেত্রফল সমান 4 স্কয়ার এত বর্গ মিটার, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু ঘনকাকৃতি বলেছে তাহলে উপরটা বড় ক্ষেত্রফল টাইপের হবে 16 বর্গ মিটার। তাহলে 4টি পিলারের জন্য ভূমির ক্ষেত্রফল কত? 4টি পিলারের জন্য ভূমির ক্ষেত্রফল সমান 4 ইন্টু 16 বর্গ মিটার সমান 4 × 64 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এইরকম একটা ছবিটা আর কি। এইটা দৈর্ঘ্য, এটা আয়তক্ষেত্রাকার, এটা দৈর্ঘ্য প্রস্থ আছে, মানে এই কোণে একটা পিলার, এই কোণে একটা পিলার, এই কোণে একটা পিলার আর এই কোণে একটা পিলার, এইটা কাটা হচ্ছে। তাহলে এই 4টে জায়গার মিলিত ক্ষেত্রফল হচ্ছে এইটা। ঠিক আছে, এবার অবশিষ্ট জায়গাটা, মানে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে এইখানে অবশিষ্ট জমির ক্ষেত্রফল। অতএব অবশিষ্ট জমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 300 - 64 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 236 বর্গ মিটার। অবশিষ্ট জমির ক্ষেত্রফল 236 বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা, এবার একটি গর্ত থেকে পাওয়া মাটির আয়তন কত? একটি গর্ত থেকে পাওয়া মাটির আয়তন হয়ে যাচ্ছে, ঘনকাকৃতি যেহেতু বাহু কিউব, তাই তো 4 সেমি বাহু, তাহলে 4 কিউব এত ঘন মিটার সমান 4 × 16 4 × 64 ঘন মিটার। আচ্ছা, 4টি গর্ত থেকে পাওয়া মাটির আয়তন, তাহলে হয়ে যাবে 4 × 64 ঘন মিটার সমান 4 × 4 = 16, 6 থেকে 1, 4 × 6 = 24, 8 × 25, 256 ঘন মিটার। তাহলে এই যে মাটিটা, এই 256 ঘন মিটার মাটিটা এই জায়গাটায় ফেলা হচ্ছে, এই ফাঁকা জায়গাটায় উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? এই জায়গাটার ক্ষেত্রফলটা আমরা জানি, ভূমির ক্ষেত্রফলটা 236। আমরা ধরে নিচ্ছি ভূমির ক্ষেত্রফলের সঙ্গে এইচ গুণ করলে আয়তন বের হয়। তাহলে ধরে নিচ্ছি যে মাটির উচ্চতা বৃদ্ধি পাবে এইচ মিটার। ধরে মাটির উচ্চতা বাড়বে, সমান এইচ মিটার। তাহলে শর্ত অনুসারে কি হবে? এই যে মাটির ক্ষেত্রফল, এই জায়গাটা ভূমির সঙ্গে এইচ দিয়ে গুণ করলে যতটা মাটির উচ্চতা বাড়ছে সেই জায়গাটা টোটাল মাটির আয়তনটা হচ্ছে। আবার টোটাল মাটির আয়তনে এইটা, তাহলে দুটোকে যদি সমান করে দিই তাহলে 236 ইন্টু এইচ, মাটির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের সঙ্গে এইচ গুণ করা হলো উচ্চতা, মাটির আয়তন, তাহলে সেই আয়তনটা হচ্ছে 256। ঠিক আছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 256/236। 4 দিয়ে কাটলে 4 × 6 = 24, 1 16, 4 × 4 = 16, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, 4 × 9 = 36, বা এইচ ইজ ইকুয়াল টু 64/59, বা এইচ ইজ ইকুয়াল টু 1.5/59। ঠিক আছে,
আচ্ছা, তাহলে কি চেয়েছে এখানে? বলেছে মাটির উচ্চতা কতটা বৃদ্ধি পেল। অতএব মাটির উচ্চতা বৃদ্ধি পেল এত মিটার। অ্যান্সারটা লিখে দেবে যে অ্যান্সারটা লিখবে মাটির উচ্চতা বৃদ্ধি পেল, অতএব মাটির উচ্চতা বৃদ্ধি পেল 1/5 মিটার। ঠিক আছে, দেখো। আচ্ছা, 14-1 হলো। 14-2 বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, বলা আছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিল বেশি হতো। চোঙটির উচ্চতা কত হবে? এই অঙ্কটা আমরা রিসেন্ট সলভ করেছি পেজ নাম্বার 416। পেজ নাম্বার 416 14 দাগের 2 এর অঙ্কটা দেখবে আমরা এটা সলভ করেছি। ঠিক আছে, এটা করা আছে এখানে পেয়ে যাবে। ঠিক আছে, 14 দাগের এইখানে 2 এর অঙ্কটা যেটা 416 2 এর দাগের অঙ্কটাও সেটাই একই অঙ্ক। নেক্সট দেখো, 14 দাগের 3 এর অঙ্ক যাচ্ছে। 14 দাগের 3 কি বলা আছে? বলা আছে একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান। আচ্ছা, একটা নিরেট অর্ধগোলক এইরকম, এটা অর্ধগোলক আর একটা শঙ্কু, ভূমির ব্যাসার্ধটা সমান, ভূমির ব্যাসের দৈর্ঘ্য। ধরে নিচ্ছি আমরা, ধরি অর্ধগোলক এবং শঙ্কুর ভূমির ব্যাস ইজ ইকুয়াল টু 2r একক। অতএব অর্ধগোলক এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r/2 একক, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ সমান r একক হচ্ছে ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ r একক। তাহলে ভূমির ব্যাসার্ধ যদি r একক হয়, এখান থেকে এই দিকটা r, তাহলে এইটাও r হবে, অর্ধগোলকের উচ্চতাও r হয়ে যাচ্ছে। আর এইখানে ভূমির এইটা হচ্ছে ভূমি, এর ব্যাস 2r, তার মানে এই ব্যাসার্ধটা r। হ্যাঁ, তাহলে অর্ধগোলকের উচ্চতা ব্যাসার্ধের সমান হয়, উচ্চতা সমান r একক। ঠিক আছে, উচ্চতা r একক। এবার এদের উচ্চতা সমান বলেছে, তাই তো, এবং উচ্চতা সমান। তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে? শঙ্কুর উচ্চতা r একক হবে। অতএব শঙ্কুর উচ্চতা সমান r এককই হবে, কারণ উভয়ের উচ্চতা সমান বলা আছে। তাহলে এর শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে? অতএব শঙ্কুর তির্যক উচ্চতা সমান l ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √, এটা সমকোণ ত্রিভুজ গঠন করে, এইটা আর হলে এইটাও r বলা যাচ্ছে উচ্চতা। তাহলে r² প্লাস r² এত একক, তির্যক উচ্চতা l ইজ ইকুয়াল টু, ঠিক আছে, √2r² একক সমান √2r একক। ঠিক আছে, √2r হয়ে যাচ্ছে। তাহলে এবার কি বলেছে? এবার বলেছে সমান হলে তাদের আয়তন। তাহলে তাদের আয়তনের অনুপাত, অতএব অর্ধগোলক এবং শঙ্কুর আয়তনের অনুপাত। অর্ধগোলকের আয়তন হয়ে যায় 2/3 πr³, আর শঙ্কুর আয়তন হয়ে যাচ্ছে 1/3 πr², আর উচ্চতা এইচটা r এর সঙ্গে সমান। তাহলে πr³ তুলে দিলে 2/3 = 1/3 সমান 2:1 হয়ে যাচ্ছে, 2:1। ঠিক আছে, 3 দিয়ে গুণ করে দিলে 2:1 হয়ে যাচ্ছে। এবার অর্ধগোলক এবং শঙ্কুর কি চেয়েছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাই তো। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2/3 πr³, তাই তো। বক্রতল যেহেতু এটা নিরেট হলেও এই সাইডটা ধরা হবে না, ঠিক আছে, এই সাইডটা ধরা হবে না। আচ্ছা, ইজ টু এর হচ্ছে πr/l, π আর l এর মান √2r,
ঠিক আছে। আচ্ছা, অর্ধগোলক এবং শঙ্কুর, আচ্ছা এই যে অর্ধগোলকের আমরা আয়তনটা লিখেছি, এটা আয়তনটা নয়, এটা অর্ধগোলকের 2πr² হবে। ঠিক আছে, 2π নিরেটের ক্ষেত্রে, সম্পূর্ণ নিরেটের ক্ষেত্রে মানে বক্রতল নয়, সমগ্রতলে হলে 3πr² হতো, কিন্তু যেহেতু বক্রতল বলেছে 2πr² হবে। 2πr², πr² যদি তুলে দেওয়া হয় তাহলে 2:√2 হয়ে যাচ্ছে, আবার √2 দিয়ে ভাগ করে দিলে √2:1 হয়ে যাচ্ছে, এটা আনসার। ঠিক আছে, দেখো 14 দাগের হয়ে গেল। দেখো 15 দাগের একের অঙ্ক যাচ্ছে। 15 দাগের একের অঙ্ক। 15 দাগের একের অঙ্ক বলে দিচ্ছে যে তথ্যের গাণিতিক পদ্ধতিতে ছক কাগজে ওজাইভ অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি। ওজাইভ অঙ্কন করে মধ্যমা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা কি দেওয়া আছে তথ্যটা দেখো, এখানে ছক আছে যে 0 থেকে 10 দিয়ে শুরু করেছে, তাই তো? ওজাইভ অঙ্কন করে মধ্যমা। এখানে আছে 4, 7, 10, 15 সংখ্যাগুলো মান, শেষে 10, 8, 5, তাই তো? এটা যেহেতু কিছু বলা নেই, আমরা বৃহত্তর বা ক্ষুদ্রতর যে কোনো অ্যাপ্লাই করতে পারি। তাহলে যদি এখানে আমরা 0 থেকে 10, 10 থেকে 15, তাহলে মানটা হয়ে যাচ্ছে 0-র বেশি, আমরা বৃহত্তর সূচক ওজাইভ অ্যাপ্লাই করি। আচ্ছা, বৃহত্তর সূচক ওজাইভের জন্য যে এতর বেশি, 0-র বেশি, এইভাবে শ্রেণী আর বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা, এখানে লিখছি শ্রেণী। এইগুলো তোমাদের ছক কাগজ হলে নিখুঁতভাবে, যেহেতু মধ্যমা নির্ণয় করতে যে তার জন্য নিখুঁত ছক কাগজ প্রয়োজন। ঠিক আছে, তবু আমরা নিয়ারেস্ট কাছাকাছি একটা মান পেয়ে যাব। আচ্ছা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এইটা শ্রেণী হচ্ছে আমরা লিখছি 0-র বেশি থেকে একবারে, এটা আছে 60 থেকে 60-এর বেশি পর্যন্ত হবে। 0-এর বেশি, আচ্ছা 10-এর বেশি, আচ্ছা 20-এর বেশি, আচ্ছা 30-এর বেশি, আচ্ছা 40-এর বেশি, আচ্ছা 50-এর বেশি, আর আছে 60-এর বেশি, এইরকম দেয়া আছে। ঠিক আছে, 0-র বেশি, এখানে 60-এর বেশি কটা আছে, 60-এর বেশি আমরা বৃহত্তর সূচক অঙ্কন করছি। ঠিক আছে, আচ্ছা দুটো অঙ্কন করে করলেও হবে। 60-এর বেশি 5, এইটা আছে 8 আর 5-এ 13, এরপর একটা হবে 13, 40-এর বেশি 13 প্লাস 10, 13 প্লাস 10 23, 23 প্লাস 10 8 আর 5-এ 13, 10-এ 23, 23 প্লাস 30-এর বেশি আছে, 30 থেকে 40-এর মধ্যে আছে 15, 23 প্লাস 15, 5 আর 3 8, 38, এইটা হয়ে যাবে 20-এর বেশি 38 প্লাস 20-এর বেশি 38 প্লাস 10 আছে, আবার 38 প্লাস 10 48, এটা হয়ে যাবে 48 প্লাস 10-এর বেশি কত আছে 7, 48 আর 7-এ হয়ে যাচ্ছে 55, আর এটা হয়ে যাচ্ছে 55 প্লাস 0-র বেশি 4 আছে, 55 প্লাস 4 হয়ে যাচ্ছে 59। আচ্ছা, এই অঙ্কটা আমরা করেছি একবার। ঠিক আছে, 59 এইরকম অঙ্ক করেছি আমরা, ছিল একবার। আচ্ছা,
এখান থেকে তাহলে বিন্দুগুলো এবার ছক কাগজে আমরা x অক্ষ y অক্ষ অঙ্কন করলাম এবং x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 1 ঘর = 1 একক, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 1 ঘর = 1 একক, এটা লিখলাম। লিখতে হবে এগুলো, ঠিক আছে, এগুলো নিখুঁতভাবে লিখতে হবে। লিখে ছক কাগজে আমরা 0,59 0,59, আচ্ছা এখানে 10,55, আচ্ছা এখানে 20,48, আচ্ছা এখানে 30,38, ঠিক আছে। আবার কেউ চাইলে তোমরা ক্ষুদ্রতর বৃহত্তর দুটোই করতে পারো এবং দুটো যেখানে ছেদ করবে সেখান থেকে লম্ব অঙ্কন করলে মধ্যমা হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা অঙ্কন করে করলেও হবে। তাহলে এইভাবে বিন্দুগুলো আর আছে 30,48, 30,38, আচ্ছা 40,23, 40,23, আচ্ছা 50,13, আচ্ছা 60,5 বিন্দুগুলি স্থাপন করলাম। 0,59, এদিকে দেখো ডিস্টেন্সটা এরকম নিয়ে নাও, 10, 20, 30, 40, 50, 60, 70, এই বরাবর 10, 20, 30, 40, 50, 60। এবার প্রথম বিন্দু আছে 0,59, 0,59 মানে 60-এর ঠিক একটু আগে এইখানটা। তারপরে বিন্দু আছে 10,55, 10 এখান থেকে সোজা গিয়ে 55 এইখানে। তারপরে বিন্দু আছে 20,48, 20,48, 40, 48, আচ্ছা তারপরে বিন্দু আছে 30,38, 30 এইখানে 30, 40-এর একটু আগে 38, আচ্ছা তারপরে বিন্দু আছে 40,23, 40, এই যে 20 আর 3 23 সামান্য ওপরে। তারপরে বিন্দু আছে 50,13, 10 সামান্য ওপরে 13। তারপরে বিন্দু আছে 60,5, 60,5, ঠিক আছে। তাহলে এই বরাবর এখানে যুক্ত হচ্ছে, তারপরে এই বরাবর যুক্ত হলো, তারপরে এই বরাবর যুক্ত হলো, তারপরে এইখানে যুক্ত হলো, তারপরে এইখানে যুক্ত হলো, তারপরে এইখানে যুক্ত হলো, ঠিক আছে। এইরকম যোগ করা হলো, ঠিক আছে। এরপর 70 গিয়ে 70 বেশি কিছু নেই, 70 বেশি 0, তার মানে এটা এখানে এসে এই যে টাচ করে গেল। এবার এর অর্ধেক কত? এর অর্ধেক টোটাল আমাদের এই হয়েছে, এবার বৃহৎ ক্ষুদ্রতর সূচক হলেও 0-এর কম, 10-এর কম, এইভাবে অঙ্কন করলে এর এক জায়গায় ছেদ করবে। এটা টোটাল হয়ে যাচ্ছে 60, টোটাল এই বরাবর হয়েছে এখানে 59, তাই তো। 59-এর অর্ধেক কত? 59-এর অর্ধেক হয়ে যাচ্ছে 29.5 বা 30। এই বরাবর এদিকে লম্ব অঙ্কন করে এখান থেকে এর উপর লম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে। এই সোজাই এদিকে লম্ব অঙ্কন হবে, মানে ডিস্টেন্স ইকুয়াল হবে, এই সোজাই এদিকেও লম্ব অঙ্কন হবে। এটা একটাই সাহায্য হবে, দুটোর সাহায্য হবে, হ্যাঁ, দুদিকে লম্ব অঙ্কন করতে হবে। এইটা এখান থেকে এদিকে এইরকম লম্ব অঙ্কন হয়ে যাবে, এই জায়গাটা দেখবে তোমাদের ছক কাগজে হলে আরো অ্যাকিউরেট হবে এটা, ঠিক আছে। আচ্ছা এবার এই স্থানাঙ্কটা যেটা হবে সেটাই হচ্ছে মধ্যমা। এবার এইটা একটা সাহায্য হলো, তোমরা আবার যদি এটা শুধুমাত্র বৃহত্তর সূচক হলো, এবার একই গ্রাফে যদি ক্ষুদ্রতর সূচক অঙ্কন করো তাহলে ক্ষুদ্রতর সূচক অঙ্কন করতে পারো, দুটো এক জায়গায় ছেদ করবে, সেখান থেকে লম্বন হবে। আর যদি একটাই করো যে তার অর্ধেক করতে হবে, যেটা হলো পরিসংখ্যার সমষ্টি, সেখান থেকে সামেশন অফ n/2, সেখান থেকে লম্বন করতে হবে, আবার এদিকে লম্বন করতে হবে, এটা 35 পয়েন্ট সামথিং হয়ে যাবে। অতএব নির্ণয় মধ্যমা তোমাদের যেটা অ্যান্সার আছে সেরকমই আসছে, দেখো 35 পয়েন্ট, মোটামুটি 6-7 নাও প্রায়, ঠিক আছে। তো এরকম একটা মান চলে আসবে। আচ্ছা এবার দেখো 15-1 হলো 15-2। 15-2 বলেছে, নিচে তথ্যটি থেকে সংখ্যাগুরু শ্রেণীটি নির্ণয় করি, কোনটা সংখ্যাগুরু শ্রেণী হবে, এবং গাণিতিক পদ্ধতিতে সংখ্যাগুরু মান নির্ণয় করি। এই অঙ্কটা আমাদের করা আছে, একই অঙ্ক আর রিপিট করছি না, পেজ 422, পেজ 422 এটা করা আছে। 15-দাগের 3-এর অঙ্কটা সেম অঙ্ক আছে, 15-দাগের 3। দেখো এইখানে বলে দেওয়া আছে যে এই যে এত রকম এটা বলে আছে, ওখানে শুধুমাত্র এই আকারে নেই,
ওখানে দেওয়া আছে, মানে শ্রেণীটা অ্যাকিউরেট দেওয়া আছে তোমাদের, এটা ওখানেও এতরকম 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 করে দেওয়া আছে, সেম অঙ্ক, ঠিক আছে, এক্সাক্ট সেম অঙ্ক আছে। আচ্ছা 15-3, বলা আছে এখানে ততরি থেকে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে। আচ্ছা এটাও করা আছে, একই অঙ্ক। রাশিবিজ্ঞানের অঙ্ক মোটামুটি একই থাকে, রাশিবিজ্ঞানের অঙ্ক একটু প্র্যাকটিস করলেই, বইয়ে যে অঙ্কগুলো আছে আর অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করলেই অনায়াসে কমন পাওয়ার সম্ভাবনা একটা থাকবে, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা 416 পেজে থামসে, যেটা 416 দেওয়া আছে, সেখানে 15-1 যে অঙ্কটা দেওয়া আছে, পেজ 416, পেজ 416 15-1 যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটাই হচ্ছে 15 এখানে 3 অঙ্কটা যেটা চেয়েছে সেটা 416 পেজে 15-1 অঙ্ক করা আছে ওখানে, ঠিক আছে। তোমরা করে ফেলতে পারলে এখান থেকে অটোমেটিক করে ফেলবে, যদি অসুবিধা হয় এখানে গিয়ে দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা 412 পেজের যা যা প্রবলেম ছিল সেগুলো কমপ্লিট হলো সলিউশন। এরপরে আজকের ক্লাস এখানে স্টপ করবো, ফিরবো এর পরের ক্লাসে। 409 পেজের সলিউশনগুলো আমরা করব, ঠিক আছে। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি।